মায়ের মন্দিরে পৌঁছে গেছিলাম। ভালোই অনুভূতি দিচ্ছিল। বন্ধুরা, ভোর 5টার সময় মার্চ মাসের শান্তিনিকেতনের সকালটা এইরকমই শুরু করেছিলাম। খুব সুন্দর কোকিলের আওয়াজে সকালটা শুরু করে ঠিক সময় মতো আমাদের টোটো চালক ভাই 8টার সময় চলে এসেছিল এবং তার সাথে আমরা যাচ্ছিলাম কঙ্কালীতলা মায়ের মন্দির দর্শনের উদ্দেশ্যে। এটা হলো সতী মায়ের 51 পীঠের একটি পীঠ। এটা প্রান্তিক স্টেশনের ক্রসিং লেভেল পার করছিলাম। প্রান্তিক স্টেশন থেকে মায়ের মন্দিরের দূরত্ব কিন্তু খুবই কম, 4.9 কিলোমিটার দূরত্ব, এবং কারে করে গেলে 10 মিনিট মোটে সময় লাগবে। আর বোলপুর স্টেশন থেকে 7.8 কিলোমিটার, যেটা কারে করে যেতে সময় লাগবে 18 মিনিট। আসলে মায়ের মন্দিরে যেতে গেলে কোনো বাস বা ট্রেনের যাত্রাপথ নেই, এভাবেই যেতে হবে। নিজস্ব কোনো যানবাহন থাকলে অথবা বোলপুর স্টেশন কিংবা প্রান্তিক স্টেশন থেকে কোনো টোটো বা কার ভাড়া করে নিয়েই যেতে হবে। মন্দিরে পুজোর সময় হলো সকাল 6টা থেকে সন্ধে 8টা পর্যন্ত। এমনিতে অনেক ট্রেনই হাওড়া থেকে বোলপুরগামী আছে। আমরা কবিগুরু এক্সপ্রেস করে গিয়েছিলাম, যেটা 2 ঘন্টা 49 মিনিট দেখিয়েছিল যে এই রকম সময়ে পৌঁছাবে, তবে আমাদের 3 ঘন্টার কিছু সময় বেশিই লেগেছিল। আর এসেছিলাম শহীদ এক্সপ্রেসে। এছাড়াও বন্দে ভারত 1 ঘন্টা 42 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছে, আর গণদেবতা 2 ঘন্টা 35 মিনিট সময় নিচ্ছে। গ্রাম্য প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম, আর মনে আকাঙ্ক্ষা কখন মায়ের দর্শন পাই। এই সমস্ত জায়গায় আগে চাষবাস হতো, কিন্তু বর্তমানে বসত বাড়ি তৈরি হচ্ছে এবং অনেক হোটেলও তৈরি হচ্ছে, কিন্তু এলাকাটা ভীষণই ফাঁকা ফাঁকা নির্জন। রাস্তায় কোনো স্ট্রিট লাইটের ব্যবস্থাও বিশেষ দেখতে পাচ্ছিলাম না। বিকেল 5টার পরেই চতুর্দিক অন্ধকারে পুরো ঢেকে যায়। বন্ধুরা, এবারে আমরা এসে গেছি কঙ্কালীতলা মায়ের মন্দিরের কাছে, এবং এটা হলো বসন্ত উৎসবের সময় বানানো একটি ফটক। আমি প্রথমে ভাবছিলাম এটাই মূল ফটক, কিন্তু না, আর একটু এগিয়ে গিয়ে দেখলাম মায়ের মন্দিরে যাওয়ার মূল ফটক এটা। এই ফটকের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে লাগলাম। আর একটু এগিয়ে এইখানে দেখতে পেলাম পার্কিংয়ের জন্য টোকেন নিতে হচ্ছে। গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, অতএব নিজস্ব গাড়ি নিয়ে গেলেও পার্কিংয়ের কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা পার্কিংয়ের টোকেন নিয়ে আরেকটু এগিয়ে যেতে লাগলাম। এখানে যে গাড়িগুলো রয়েছে সবই পুজোর উদ্দেশ্যেই এখানে ভ্রমণকারীরা এসেছেন। একটু এগিয়ে গিয়েই দেখতে পেলাম অনেক দোকান রয়েছে, অতএব পুজোর সামগ্রী কেনার কোনো সমস্যাই নেই। অনেক পাশাপাশি দোকান, দশকর্মার দোকান, মিষ্টি, ফুল, মালা সবই এখানে সহজেই পাওয়া যাচ্ছে। আমাদের গাড়িটি এখানে রাখা হলো। মন্দিরের মোটামুটি কাছেই ও বলেছিল, সত্যিই তাই দেখলাম, এখান থেকে মন্দিরটি দেখা যাচ্ছে। আমরা তবুও আরও কাছাকাছি গেলাম। এখানে যেই দোকান থেকে ফুল মিষ্টি নেওয়া হচ্ছে সেখানেই জুতো খুলে যাওয়ার ব্যবস্থা করা রয়েছে, না তার জন্য এক্সট্রা করে কোনো পয়সা দিতে হয় না। এই যে বাঁ দিকের জায়গাটা, এই জায়গাটাতে কিছু টিফিন সামগ্রী পাওয়া যাচ্ছে, পুজো দেওয়ার পরে সেখান থেকে খাওয়া যেতে পারে। আমরাও সেখান থেকেই ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। আরও একটু এগিয়ে গিয়ে আমরা মন্দিরের প্রায় কাছাকাছি একটি দোকান থেকে কিনে নিয়েছিলাম পুজোর সব জিনিসপত্র। অবশেষে 1.5 ঘন্টা অতিক্রম করে আমরা মায়ের মন্দিরে পৌঁছে গেছিলাম। তারপরে হাজব্যান্ডের হাতে পুজোর ডালাটা ধরিয়ে দিয়ে ছেলে মেয়েকে নিয়ে মন্দির প্রাঙ্গণটা চতুর্দিক ঘুরে ঘুরে দেখছিলাম। কি সুন্দর মেলা বসেছে, কত কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস, এছাড়াও বীরভূমের হস্তশিল্পের জিনিসপত্র এইখানে মেলায় বিক্রি হচ্ছিল, নানা রকম কারুকার্য করা। দূরে দেখা যাচ্ছিল আঞ্চলিক নৃত্য প্রদর্শন করছিল কিছু মানুষ। তখন সকাল 9:30 বাজে। মার্চের প্রখরতা সবে বাড়তে শুরু করেছিল, তবে এই জায়গার প্রাকৃতিক পরিবেশ শীতলতা প্রদান করছিল। মন্দিরের চিত্রকারী অসাধারণ। আমি এই রকম চিত্রকারী কখনো দেখিনি, কেননা এই চিত্রকারীর মাধ্যমে আমাদের আধ্যাত্মিক গূঢ় তত্ত্বের মাহাত্ম্যকে প্রকাশ করছিল। সতী মায়ের প্রত্যেকটি অঙ্গ বিচ্ছিন্ন হয়ে দেশে বিদেশে যেই যেই প্রান্তে পতিত হয়েছিল সেই সব স্থান উল্লেখ করা ছিল। এগুলো সত্যিই জানা দরকার। আমরা কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মকে সমস্ত কিছু জানাতে পারি না। অনেক সময় দেখা যায়
51 পীঠের সেই স্থানগুলোর নামগুলোর কিছু কিছু ভুলে গেছি। আর বই থাকলেও দেখা যাবে সঠিক সময়ে তাকে পোকায় খেয়ে নিয়েছে। তবে এইরকম মন্দিরের মধ্যে চিত্রকারি থাকলে সত্যিই সেটা প্রত্যেকটা প্রজন্মের কাছে জ্ঞানস্বরূপ পৌঁছাবে। কথিত আছে এখানের এই কুণ্ডের মধ্যেই মায়ের কোমর অংশটি পড়েছিল, সেই জন্যেই এই মন্দিরের নাম কঙ্কালীতলা মায়ের মন্দির। এটা হলো গর্ভগৃহে প্রবেশের পথ। গর্ভগৃহের সামনে ঝোলানো ঘণ্টায় আঘাত করে আমরাও ভেতরে প্রবেশ করলাম। দেখতে দেখতে সেই শুভক্ষণ এসে গেল, যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা চলছিল মায়ের সামনে এসে মায়ের কৃপা লাভ করার। ভেতরে এসে দেখলাম অনেকজন পূজারী আছে, সবই মায়ের কৃপা, খুব তাড়াতাড়ি পুজো হয়ে যাওয়া সম্ভব, আর তাই হয়েও গেল। মা এখানে পূজিতা হচ্ছেন চিত্রপটে। শনিবারের অতিরিক্ত ভিড় এড়ানোর জন্য আমরা গিয়েছিলাম রবিবারে। পাশেই বাবার দর্শন করলাম, ওনার আশীর্বাদ নিয়ে কিছু টিফিন গ্রহণ করে তারপরেই বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের জন্য। তখন সকাল 11:30 বাজে আমরা পৌঁছে গিয়েছিলাম প্রকৃতি ভবনে। এখানে প্রবেশ মূল্য 30 টাকা, 5 বছরের নিচে বাচ্চাদের প্রবেশ মূল্য লাগে না, আর ফটোগ্রাফির জন্য 20 টাকা। ভেতরে ঢুকেই দেখলাম সামনে একটি মঞ্চ, জানি না হয়তো কখনো এখানে অনুষ্ঠান হয়। কয়েকটা গ্যালারি রয়েছে। জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই বসার জায়গাটায় বসে বসে তখন শুনছিলাম বাউল সঙ্গীত, আর থাকতে পারলাম না। তখন বাউল সঙ্গীত শিল্পীর পাশেই বসে রসসাধন করতে লাগলাম। তারপরে প্রবেশ করলাম গ্যালারির মধ্যে। গ্যালারিতে আমার প্রথম থেকেই কৌতূহল হচ্ছিল, না জানি কি আছে। ভেতরে প্রবেশ করলে জিনিসগুলো যা দেখলাম তাতে আমি বিশেষ স্পষ্টভাবে বুঝতে পারছিলাম না, তো ওখানে থাকা দাদাকে জিজ্ঞাসা করছিলাম। মূর্তিগুলো ন্যাচারাল না কেউ বানিয়েছে? এগুলো পুরোটাই আর কি ন্যাচারাল। এটা সুব্রত বসুর কালেকশন। উনি অল ওভার ইন্ডিয়া ঘুরে এগুলো কালেকশন করে মিউজিয়াম স্থাপন করেছে 99-এ, তখন থেকে এটা চলছে প্রতিগুলোতে। আর এগুলো পুরোপুরি ইমাজিনেশন করে এক একটা ভাবনা, এক একটা থট দেওয়া আছে। এখানেই দেখতে পারেন প্রথমে কষাইখানা সূর্যোদয় বলে একটা নাম আছে। এখানে 3টে জিনিসকে কম্বিনেশন করা হচ্ছে, একটা মোড়ক, একটা চপার, একটা কষাইখানা স্নান। আচ্ছা আচ্ছা, সকালে সূর্যোদয় হচ্ছে, তার সাথে একটা মোড়ক গাছ। আচ্ছা, এই ভাবনাটা উনি এক্সপ্লেন করেন। দেখতে প্রকৃতি ভবনে বাউল রসে বিভোর হয়ে কখন যে 1টা বেজে গিয়েছিল খেয়ালই ছিল না। আসলে এতটাই ভালো লাগছিল, আমরা মগ্ন হয়ে গিয়েছিলাম। কথায় কথায় জানতে পারলাম ওনার থেকে, উনি শনি রবিবারই একমাত্র প্রকৃতি ভবনে এসে বসে থাকেন। তারপর বনানী ভরা রাস্তার মধ্য দিয়ে আমরা এগিয়ে চললাম 34 ফুট বুদ্ধমূর্তি দর্শনের উদ্দেশ্যে। মধ্যে এটি নির্মাণ কার্যের জন্য বন্ধ ছিল, তবে আমাদের সৌভাগ্য আমরা যখন গিয়েছিলাম এটি উন্মুক্ত ছিল দর্শনার্থীদের উদ্দেশ্যে। অসম্ভব সুন্দর, শান্ত, মনোরম পরিবেশ ছিল জায়গাটা। তবে শীতকাল কিংবা শরৎকাল হলে আরও বেশি মনোরম মনে হতো, কেননা মার্চের মধ্যাহ্ন মাথার উপরে ভালোই অনুভূতি দিচ্ছিল। দেখতে দেখতে 1:45 বেজে গেছিল। আমাদের তখন মধ্যাহ্ন ভোজনও হয়নি। এরপরে আমরা চললাম সেই গন্তব্যের উদ্দেশ্যেই, যদিও গন্তব্য একেবারেই অজানা। আমাদের চালক ভাইয়ের দিশা অনুযায়ী আমরা চলতে লাগলাম বনবীথির হেঁসেল ঘরে। এই ফরেস্টের মধ্যে দিয়েও যে কোনো ভালো রেস্তোরাঁর সন্ধান পাওয়া যেতে পারে সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ হচ্ছিল। তবে ও যেহেতু এতদিন ধরে আমাদের প্রত্যেকটা চয়েস মতো জায়গাতেই নিয়ে যাচ্ছিল, তাই ভরসা ছিল যে ও ঠিকঠাক জায়গাতেই নিয়ে যাবে। এরপরে দেখতে পেলাম মাঝে মধ্যে কয়েকটা রেস্তোরাঁ, এবং সেখানে টোটো দাঁড় করানো রয়েছে, গাড়ি যাচ্ছে, তাই মনে হচ্ছিল থাকলে থাকতেও পারে। এই জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল সত্যি কবিগুরু এমনি এমনি এই জায়গায় ভালোবেসে আটকে যাননি। চতুর্দিকে গাছপালায় ভর্তি, বড় বড় ছোট ছোট নানা ধরনের গাছপালা। দেখে বেশ ভালোই লাগছিল। নেহাত পেটের ক্ষুধা ছটপট করছিল, না হলে জায়গাটার সৌন্দর্য আরও সুন্দর করে বর্ণনা করে দিতে পারতাম তখনই। এই হলো সেই বনবীথির হেঁসেল ঘর। এখানে 2টো হলের ব্যবস্থা আছে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম জায়গা, যেমন বাইরে থেকে দেখতে তেমনই ভেতর থেকেও খুব সুন্দর। এখানে ভেজ নন ভেজ 2 রকম ব্যবস্থাই আছে। বাইরের কাউন্টার থেকে টিকিট করে নিতে হয়, তারপরে এখানের
ঠিক করে দেওয়া হল এবং সিট অনুযায়ী সেখানে গিয়ে বসে যেতে হয়। তখন 2:45 বেজে গিয়েছিল আর আমার খুবই চিন্তা হচ্ছিল তাড়াতাড়ি লাঞ্চ পাওয়া যাবে তো। তবে এখানের ব্যবস্থাপনা যেহেতু খুব গোছানো, তাই খুব তাড়াতাড়ি লাঞ্চও পেয়ে গিয়েছিলাম। আমরা চিকেন থালি অর্ডার করে খুব তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম, কেননা আমাদের তখন পরবর্তী গন্তব্য ডাকছিল। বিকেল 4টের পড়ন্ত রোদ গায়ে মেখে আমরা তখন দাঁড়িয়েছিলাম কোপাই নদীর তীরে। হ্যাঁ, এই নদীটিকে দেখেই কবিগুরু লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তাই হাঁটু জল থাকে। সত্যিই তাই, দূরে দেখতে পেলাম একজন মানুষ দাঁড়িয়ে রয়েছেন যার হাঁটু অবধি জল। তখন যা বর্ণনা ছিল বর্তমানেও ঠিক একই রূপ দেখতে পেলাম। এটি হচ্ছে সেই নদী। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ বন্ধুরা। আমার ভিডিওগুলো যদি একটু আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি এইরকম আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসছি আর একটা ভিডিও নিয়ে, এখনকার জন্য বিদায়।